ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা করোনা ভাইরাস নিয়ে যে সিরিজ আলোচনা করছিলাম, আজকে তার 15তম পর্বে আমরা আজকে আলোচনা করতে চাই যে করোনা ভাইরাস যে পৃথিবীতে এসেছে, এই ভাইরাসটা অন্যান্য ভাইরাসের মতো এটা পৃথিবীতে কতদিন থাকবে বা আদৌ চলে যাবে কিনা, অথবা এই টিকা তৈরি করা যাবে কিনা, এবং যদি না যায় কেস ট্র্যাকিং এর মধ্যে এর চিকিৎসা কিভাবে হবে, এইটা নিয়ে একটু আলোকপাত করব। আমরা বিগত আলোচনায় আমাদের পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম এবং ইমিউন সিস্টেমের সাথে এর সম্পর্কটা আমরা দেখেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে কোভিড-19 ভাইরাসটার যে মিউটেশন হয়, অর্থাৎ প্রত্যেকটা ভাইরাসের যে চেঞ্জ হয়, সেই চেঞ্জটা কি জিনিস এবং ভাইরাসের বর্তমান পরিস্থিতি কি আছে এবং আপডেট ট্রিটমেন্টটা কোন অবস্থায় আছে। আমরা বরাবরের মতো আজকে ওই জন হপকিন্স ইউনিভার্সিটির যে করোনা ট্র্যাকার আছে সেটা দিয়ে শুরু করতে চাই। এটা আমরা দেখছি স্টিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ নাম্বার 1 পজিশন, এবং তাদের ডেথ রেট এখন হাই, এবং পরবর্তীতে সেকেন্ড স্পেন এবং থার্ড ইটালি এবং ফোর্থ ইউনাইটেড কিংডম। এই কার্ভটা কিন্তু যখন আমরা আক্রান্তের হার যেটা আছে সারা বিশ্বব্যাপী, এটা কিন্তু এখনো ঊর্ধ্বমুখী। অর্থাৎ আমরা যদি কার্ভটা দেখি, এটা কার্ভটা কিন্তু অ্যালাউং দিয়ে আপরাইজ সাইড, অর্থাৎ এখনো করোনা ভাইরাসের যে সংক্রমণের মাত্রা, অর্থাৎ সংক্রমণের যে হার, সেটা কিন্তু এখনো ঊর্ধ্বমুখী এবং বেড়েই চলছে। তো এখন আমরা দেখি আমাদের বাংলাদেশের কি অবস্থা। এটা ডিজি হেলথের যে ওয়েবসাইট আছে, আমাদের হিসাব অনুযায়ী, যে ডিজি হেলথের হিসাব অনুযায়ী দেখতে পাচ্ছেন যে 12 তারিখ থেকে, অর্থাৎ 18 থেকে, অর্থাৎ এপ্রিল 5 এপ্রিল থেকে এই কার্ভটা আস্তে আস্তে ঊর্ধ্বগতিতে শুরু হয়, এবং এটা সামনে গিয়ে প্রজেকশন কার্ভ এটা কম বেশি হয়ে এখন স্টিল এটা ঊর্ধ্বমুখী আছে, এবং সেটা প্রমাণ করে যে এটার যে সংক্রমণের হার এখন বাড়তির দিকে আছে, এবং ডেথ রেট এটাও বাড়তির দিকে। আমরা এখন করোনা ভাইরাসের যে এর আগে যে আমরা বলেছিলাম যে করোনা ভাইরাসের জিনোম আমরা দেখেছি এবং কিভাবে এটাকে দিয়ে তার ভ্যাকসিন বা ট্রিটমেন্ট তৈরি করা যায়, সেটা নিয়ে আলোকপাত করেছিল। এবং গত আলোচনায় আমরা অ্যান্টিবডি টেস্ট নিয়ে আমরা বিস্তার আলোকপাত করেছিলাম, এবং অ্যান্টিবডি টেস্টটা কি জিনিস, সে যেমন আমাদের গণস্বাস্থ্য করেছে, সেটা কিভাবে কতটুকু সাকসেসফুল এবং কত পার্সেন্ট অ্যাকুরেসি বা সেন্সিটিভিটি আছে, এটা আমরা গতকাল আলোচনায় বলেছি। আজকে আমরা করোনা ভাইরাস থেকে শুরু করি। এটা এদের ভাইরাসটার গঠন এবং জিনোম আমরা দেখতে পাচ্ছি। এটা এই যদি মিউটেশন বুঝতে যায়, অর্থাৎ যে ভাইরাসের যে চরিত্র, নর্মাল যে চরিত্র, সেটা যে চেঞ্জ হয়, সেটা বোঝার জন্য আমাদের আর আগে পূর্ববর্তী যে আলোচনাগুলি আছে সেইগুলি থেকে একটু কালেকশন নলেজ রিমেম্বার করে নিলে হবে, রিক্যাপ করলে হবে যে আমরা এটা ভাইরাসের যে জিনোম সিস্টেম এবং ভাইরাসের যে গঠন, সেটা মোটামুটি আমরা এটা পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস ছিল। এটা জিনোম সাইজ ছিল, এখানে দেখতে পাচ্ছি আমরা 30,000, অর্থাৎ যে তার আরএনএ যে মেসেঞ্জার পজিটিভ মেসেঞ্জার আরএনএ যে আমরা ভীমটা দেখিয়েছিলাম, তাতে প্রায় 30,000 মলিকুলার আমরা যে ডিএনএ ভাইরাসের সাথে আরএনএ ভাইরাসের যে পার্থক্য দেখিয়েছিলাম, এবং তার যে মূল উপাদানগুলি, তার মলিকুলগুলি, যেমন আর্জেনিন, গুয়ানিন, লিথিয়ান, এইগুলি থেকে মোট 30,000 অর্থাৎ 30,000 প্রাইমারি জিনোমিক মলিকুল এই করোনা ভাইরাস আছে। এখন দ্বিতীয় পর্যায়ে আমরা যে করোনা ভাইরাসটা আমাদের কিভাবে মানুষের শরীরে ঢুকে এবং কিভাবে সেটা বংশবিদ্যার বিস্তার করে, এইটার মধ্যেই আমরা আমাদের মিউটেশনটা খুঁজে পাবো আর কি। মিউটেশনটা এখান থেকেই আমরা বুঝতে পারবো। তো প্রথমে যেটা আছে সেটা আমি বলি যে করোনা ভাইরাসটা প্রথমে মানুষের দেহে প্রবেশ করে। আমরা এর আগের আলোচনাগুলিতে দেখিয়েছি বিস্তারিত যে এখানে এই যে করোনা ভাইরাসটা আছে, ওদের যে স্পেসিফিক প্রোটিনগুলি আছে, সেই প্রোটিনগুলি দিয়ে অ্যান্টিবডি, আমরা কতদিন আলোচনায় অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনটা কিভাবে হয় সেটা দেখিয়েছি।
আজকে আমরা যেটা বলতে চাইছি সেটা এই যে রিসেপ্টর প্রোটিন অর্থাৎ এসি ইউনিটের যেটা, এটা যদি হিউম্যান হোস্ট সেল হয়, তাহলে এই ভাইরাসটা এখান দিয়ে করোনা ভাইরাসটা মানুষের শরীরে প্রবেশ করে কোথায়? এখানে একটা রিসেপ্টর থাকে, এটা অ্যাঞ্জিওটেনসিন এসি রিসেপ্টর, অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর, এটা আমরা আগে দেখিয়েছি। অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরের মাধ্যমে বাইন্ড করে এটা সেল মেমব্রেন থেকে পিয়ার্স করে শরীরে, অর্থাৎ আমাদের টাইপ 2 নিউমেটিক সেল যেটা আছে, এরা আমরা আগের আলোচনায় আপনাদেরকে বলেছি। অর্থাৎ যদি আপনারা একটু সেখান থেকে রিক্যাপ করে নেন বা আগের ইয়েটা দেখে নেন, তাহলে খুব সহজ হবে। এটা মানুষের শরীরে প্রবেশ করার পরে এটা অনেকগুলি জটিল প্রক্রিয়ার মধ্যে যায়। প্রক্রিয়ার মাধ্যমে যেতে হলে কি করে, এই যে আমরা যেটা বললাম যে আরএনএ যে অংশগুলি আছে, অর্থাৎ এর আগে আমরা বলেছি যে আরএনএ যে অংশগুলি আছে, এই আরএনএ এবং ডিএনএ যেটা 5 এবং 3 দুইটা পোরশন থাকে, একটা 5 একটা 3। এই যে ছোট ছোট যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা জায়গায় আরএনএ এই পরিমাণে চেঞ্জ হয়। অর্থাৎ একটা ভাইরাস থেকে যখন সেটা মানুষের শরীরে প্রবেশ করে যখন এটা অধিক এবং মানুষের সেলের মধ্যে অধিক হারে বিভাজিত হয়, সেই বিভাজনের প্রক্রিয়াটাই হলো মিউটেশন। বিভাজনের প্রক্রিয়া মিউটেশনে গেলে এখন যে আরএনএর যে পোরশন গুলি আছে, আরএনএটাকে আমরা যখন আরটিপিসিআর এর বর্ণনা দিয়েছি বা আরটিপিসিআর সম্বন্ধে আপনাদেরকে বলেছিলাম, তখন বলছিলাম যে পজিটিভ সেন্স আরএনএ কে এটাকে ডিএনএ পরিণত করতে হয় পিসিআর পদ্ধতির মাধ্যমে। ডিএনএ থেকে ডিএনএ কে আবার মাল্টিপ্লাই করে লক্ষ লক্ষ ডিএনএ তৈরি করে সেটা থেকে বোঝা যায় যে করোনা ভাইরাস পজিটিভ কিনা। এখন এই যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটাকে বলা হচ্ছে মিউটেশন। এবং এইটা আর আমাদের এনভায়রনমেন্টে সার্ভাইভ করবে কি করবে না, সেইটা ডিপেন্ড করে এই মিউটেশনের উপরে। এবং করোনা ভাইরাসের যে চিকিৎসা বা করোনা ভাইরাসের যে ভ্যাকসিন আমরা তৈরি করতে পারি, যেহেতু আপনারা জানেন করোনা ভাইরাস অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করে ট্রিটমেন্ট করা যায়, আবার ভাইরাসকে মানুষের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এটাতে আবার চিকিৎসা করা যায় বা প্রতিষেধক হিসাবে দেওয়া যায়। তো ভ্যাকসিনটা অনেক বেশি, ভাইরাস ডিজিজের ক্ষেত্রে ভ্যাকসিনটা অনেক বেশি ইফেক্টিভ। এবং ভ্যাকসিন দেওয়ার ফলে ওই সমস্ত ভাইরাসগুলি অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলে সেটা পরবর্তীতে আমাদের দেহে আক্রমণ করে না। এই প্রক্রিয়াটাকে এখানে দেখা যাচ্ছে, আমরা যদি দেখি যে আরএনএ ডিপেন্ডেন্ট যে সিনথেসিস যে এই সেলের মধ্যে করোনা ভাইরাসটা হবে, এটা আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, এই এনজাইমের মাধ্যমে এই আরএনএ গুলি মাল্টিপ্লাই করে এখানে এই যে মানবদের যে সেলের মধ্যে ঢুকলো, সেই সেলের মধ্যে এই পরিবর্তনগুলি হয়ে এখান থেকে দুইটা থেকে আরো দুইটা করোনা ভাইরাস এবং এখান থেকে মাল্টিপল হাজার হাজার ভাইরাস তৈরি হয়ে এটা আবার বংশবৃদ্ধি করে। এই প্রক্রিয়াটাই হলো মানুষের শরীরের মধ্যে হওয়ার কারণে, সেল হওয়ার কারণে, এই সেলটা ডিস্ট্রাকশন হওয়ার কারণে মানুষ অসুস্থ হয় এবং শ্বাসকষ্ট হয়। এবং শ্বাসকষ্ট যখনই মানুষের শ্বাস নিতে পারে, অর্থাৎ যে শ্বাসনালী আমরা এর আগে দেখিয়েছিলাম, ফুসফুসের মধ্যে যখন সংক্রমিত হয়, তখন অ্যালভিউলাস পর্যন্ত গিয়ে ওখানে যে অ্যাক্টিভ ইনফ্লামেশন অর্থাৎ যে দ্রুত প্রদাহত হয়, প্রদাহ হওয়ার পর ফুসফুসে ওই জায়গাগুলিতে পানি আসার কারণে যখন এই বাতাসের থেকে আমাদের অক্সিজেন থেকে শরীরের ভিতরে কার্বন ডাইঅক্সাইড বাইরে আসতে পারে না এই শরীরের ভিতর থেকে, তেমনি ভাবে আমরা যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা নেই, সেই অক্সিজেনটা আবার রেসপিরেটরি মেমব্রেন পার হয়ে রক্তে শরীরে মানব দেহে প্রবেশ করতে পারে না, যার জন্য অক্সিজেনের ডেফিসিয়েন্সি তৈরি হয়। এবং অক্সিজেন ডেফিসিয়েন্সি অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম যেটাকে বলি, সেটা হওয়ার কারণে এই মানুষগুলো মৃত্যুবরণ করে। এই পরবর্তী ছবিকে আমি এটা আরেকটু পরিষ্কার করে বোঝা যাবে। এটা হচ্ছে দুইটা ভাইরাসটা যখন এখানে ঢুকে তার ট্রান্সলেশন যে পদ্ধতির মাধ্যমে এই যে আমরা দেখলাম যে এই আরএনএ গুলির যে চেঞ্জটা হয়, এই ট্রান্সলেশন যে পদ্ধতি, এই ট্রান্সলেশন পদ্ধতিটা এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামে একটা গলজিও অ্যাপারাটাস এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এই রেটিকুলামে গিয়ে এই যে নতুন ভাইরাসগুলি তৈরি হবে গলজি পদার্থের মধ্যে দিয়ে ভেসিকেল হয়ে একটা থেকে আরেকটা ভাইরাস তৈরি হয়ে মানুষের দেহে আবার সংক্রমিত হয়ে চলে যাচ্ছে।
এই যে সূক্ষ্ম পরিবর্তনটা, এই পরিবর্তনটার উপরে ডিপেন্ড করে যে এই ভাইরাসটা পৃথিবীতে টিকে থাকতে পারবে কি পারবে না। সেটা বোঝার জন্য আমাদের যে অতীত ইতিহাস আছে, আমাদের দেশে যে এর আগে পৃথিবীতে যে সমস্ত মহামারী বা ব্যাপক সংক্রমিত রোগ হয়েছে, সেগুলি যদি আমরা ভাইরাল রোগগুলি যদি আমরা খেয়াল করি, তাইলে আমরা বুঝতে পারবো যে আমাদের করোনা ভাইরাসটা কি করে। এখন করোনা ভাইরাসের ক্ষেত্রে অলরেডি আমরা আগের স্লাইডে আপনাকে দেখে দেবেন, করোনা ভাইরাসটা পুরোটা হচ্ছে 30,000 অর্থাৎ 30,000 মলিকিউলের তৈরি। এটা অলরেডি এই কিছু পোর্শনে আছে, যে পোর্শন গুলোতে অলরেডি আরএনএ তে এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পরে এটা স্বাভাবিক পরিবর্তন। যখন একটা ভাইরাস, আমরা যখন এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যাই, অথবা যখন যে কোনো একটা প্রাণী বা যে কোনো আমরা যখন এখান থেকে যখন শীত প্রধান দেশে যাই, তখন কিন্তু আমরা অনেক বেশি ঠান্ডা ফিল করি। তার কারণ এই যে পরিবেশের তারতম্য এবং এই যে ভাইরাসগুলি একটা থেকে দুইটা থেকে চারটা থেকে আটটা হাজার ভাইরাস যে তৈরি হওয়া, এই তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে এই পরিবেশের সাথে এই ভাইরাসগুলি কিছুটা পরিবর্তন করে তাদের নিজস্ব এক্সিস্টেন্স, অর্থাৎ নির্দিষ্ট তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এই জন্য আমরা যেটা করবো সেটা এই যে যেটা বললাম, আমরা ট্রান্সলেশন হয়ে এই যে আরএনএ যে জিনোমিক পজিশন যে চেঞ্জ হয়, এর আগে আমি যে বললাম যে এইটা যদি আরএনএ হয়, এর 5 এবং 3 এই দুইটা পার্ট আছে। এখান থেকে এই পোর্শনে গিয়ে এই 3AB এখানে যে চেঞ্জটা হয়েছে, সেই চেঞ্জগুলি হওয়ার ফলে ওখানে যে এই ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করেছিল, সেই ভাইরাসটি সেম থাকে না, অর্থাৎ কিছু পরিবর্তন হয়ে যায়। তার কারণ হলো কি, যখন এই পজিটিভ সেন্স আরএনএটাকে যখন আমরা যেমন ফ্যাক্টরিতে আমরা কি করি, একটা স্যাম্পল তৈরি করি বা একটা আদর্শ মান তৈরি করি, সেটার পর ভিত্তি করে আরো হাজার প্রোডাকশন তৈরি করা হয় বিভিন্ন, যে সব ফ্যাক্টরিতে আছে, সেটা যদি জামা কাপড়ের ক্ষেত্রে হোক বা আপনার যে কোনো, আমরা যে মাস্ক ইউজ করি, মাস্কের প্রথমে আগে ডিজাইন করা হয়, তারপরে লেয়ার এবং সুরক্ষা তৈরি করে, তারপরে যদি ডিজাইন কমপ্লিট হয়ে যায়, সাকসেস হয়ে যায়, তখন মাল্টিপ্লুল অর্থাৎ হাজার। ঠিক করোনা ভাইরাসটা এইভাবে তৈরি হয়। এর ভিতরে যাওয়ার ফলে জেনেটিক চেঞ্জের মাধ্যমে, ট্রান্সলেশন নামে অনেকগুলি প্রক্রিয়ার মাধ্যমে এখানে যে রিসেপ্টরটা থাকে, সেই রিসেপ্টরের মধ্যে দিয়ে ঢুকে এখানে হচ্ছে আপনার আরো কতগুলি এই যে ট্রান্সলেশন যে পদ্ধতিটা আছে, এইটাকে বাধাগ্রস্ত করে যে ওষুধগুলি, সেই ওষুধগুলি হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ। যেমন রেমডেসিভির যে ড্রাগটা, এটাকে ফেডারেল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা অনুমোদন দিয়েছে যে ইনফিউশন হিসাবে, অর্থাৎ যদি পেশেন্ট পাওয়া যায়, কোভিড আক্রান্ত 19 পেশেন্ট পাওয়া যায়, তাহলে আইভি ইনফিউশন অর্থাৎ ইনজেকশন আকারে রেমডেসিভির দিলে পরে এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা কিছুটা বাধাগ্রস্ত হয়, এর জন্য তারা এটাকে অনুমোদন করেছে। এখন এই যে পজিটিভ সেন্স এটা আমরা বলছি যে ওই যে ভাঙ্গর একটা ভাইরাস থেকে আরেকটা ভাইরাস যে মাল্টিপ্লাই করে, এই মাল্টিপ্লাই করে যে জটিল পরিবর্তনগুলি হয়, ওই পরিবর্তনগুলি পরবর্তীতে বলে যে এই ভাইরাসটা এখানে টিকে থাকতে পারে। এখন যে প্রবলেমটা যেটা হয়েছে সেটা হলো যে আমি আগে বললাম যে 30,000 মলিকুল আছে, সেখান থেকে অলরেডি প্রায় 3,300 বার এই যে ছোট যে ফ্র্যাগমেন্ট গুলি আছে, এগুলি কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে। এই যে চেঞ্জটা হয়, এই চেঞ্জটাই অনেক সময় ভুল ইন্টারপ্রিটেশন করে। যেমন একটা জায়গায় যদি বোম্বিং করা থাকে, সৈন্যরা বাংকারে থাকলে তারা কি করে, উপরে গাছ এবং নেট টেট দিয়ে এমন ভাবে তৈরি করে, বা গাড়ির উপরে যেমন অনেক দড়ি এবং নেট টেট দিয়ে বা গাছটা দিয়ে রাখা, যেন উপর থেকে এটা বোঝা না হয় এটা হচ্ছে বাংকার বা এটা হচ্ছে আর্ম ভেহিকেল, যে উপর থেকে বোম্বিং যেন করতে হয়। ঠিক যখন আরএনএ গুলি ডিভাইজন হয়, তখন ওরাও তাদের নিজস্ব আত্মরক্ষার জন্য এই পরিবর্তনগুলি হয়। এই পরিবর্তনগুলি হওয়ার ফলে নতুন করে ভাইরাসের রূপ তৈরি হয়। সেটা যদি ইন্টারপ্রিট করতে না পারে, তার জন্য অনেক সময় যে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনগুলি অনেক সময় 100% ইফেক্টিভ হয় না। এইটার কারণটা হলো এই মিউটেশন। এই চরিত্র যখনই চেঞ্জ করবে, তখনই এটাকে আমাদের যে ডিফেন্স মেকানিজম আছে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেটা কিন্তু ডিটেক্ট করতে পারে না। এই ডিটেক্ট না করতে পারার কারণে এই চেঞ্জগুলি হয়।
চেঞ্জ হওয়ার কারণে এই ভাইরাসটা বারবার যে পরিবর্তন, এই যে যে ভাইরাসের যে আরএনএ এর যে এই পোর্শনটা আছে 3 পোর্শন, ওখানে চেঞ্জ হওয়ার কারণে এটার যে সরাসরি যে আগের যে ভাইরাসটা ছিল তাই সেটাই থাকবে এমনটি নয়, এখানে কিছুটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই রিসার্চটা করেছে হচ্ছে কোরিয়ান সায়েন্টিস্টরা, যারা কোরিয়ান ডিসকভার দি এক্সাক্ট লোকেশন অফ দি অ্যাক্টিভ ভাইরাস উইদিন দ্য আরএনএ। অর্থাৎ ওই কোভিড-19 ভাইরাসের যে জিনোমিক স্ট্রাকচারটা আমি গত আলোচনা আপনাদেরকে বলেছি এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে এই আরএনএটা মাল্টিপ্লাই করে ডিএনএ হয়, ডিএনএ থেকে আবার পিসিআর পদ্ধতির মাধ্যমে এটা মাল্টিপ্লাই করে লক্ষ লক্ষ তৈরি করা যায়। এই ম্যাপিংটা কোরিয়ানরা এই তৈরি করেছে এবং তারা 100% কনফার্ম করেছে যে এই যে পরিবর্তনের জিনেটিক যে পরিবর্তনগুলি আছে, এই পরিবর্তনগুলি এখানে হওয়ার কারণে এই বর্তমান আরএনএ অর্থাৎ বর্তমান যে ভাইরাসটা আছে তাদের আরএনএ এর চরিত্রটা বা গঠনটা, জেনেটিক গঠনটা ঠিক এইভাবে আছে। তো এখন সেটার যে পরিবর্তন যেগুলি হয়, পরিবর্তনগুলি অনেক সময় খুব বেশি পরিবর্তনগুলি অনেক সময় দেখা যায় যে এইগুলি অনেক জটিল প্রক্রিয়া হয়। সেজন্য এখন আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে এখন যে জেনেটিক ইয়াটা আবিষ্কার করা হলো, যে কোরিয়ান সায়েন্টিস্টরা যেটা করলেন, এইটার যে রিসার্চার ডিসকভার এক্সাক্ট লোকেশন অফ দি অ্যাক্টিভ ভাইরাস, যে এক্সাক্ট লোকেশন তো আরএনএ এর কোথায় কোন মলিকিউল আছে এবং কোথা থেকে কতটুকু চেঞ্জ হয়েছে সেটা এটা এখানে আবিষ্কার করা হলো। তা এখন আবিষ্কার করে দেখা গেল যে প্রথম পর্যায়ে অর্থাৎ এই যে দেখা যাচ্ছে যে মার্চের 5 তারিখে এখানে একটা স্টাডি দেখা যাচ্ছে করোনা ভাইরাস এনভেলপ যেটা আছে, এটা পিকিং বেইজিং ইউনিভার্সিটি স্কুল অফ লাইফ সায়েন্সের বিজ্ঞানীরা এই গবেষণাটা করেন। এটা লেট 2019 অর্থাৎ 2019 যে জুনোটিক মিউটেশন হয়, অর্থাৎ প্রাণী থেকে, জুনোটিক মানে হচ্ছে প্রাণী থেকে বা প্রথমে এই দেখা যায় যে এই যে ভাইরাসগুলি আমাদেরকে এখন এই SARS-CoV-2 অর্থাৎ SARS-CoV-1 এবং SARS-CoV-2 এই SARS-CoV ভাইরাসগুলি এগুলি সব হচ্ছে বাদুড় থেকে আসা। বাদুড় থেকে এরা সরাসরি মানব দেহে সংক্রমিত হতে পারে না, এটা প্রথমে একটা অন্য একটা প্রাণীতে যায়, তারপরে এই জন্য সার্স ভাইরাস যেগুলি আছে সাধারণত দেখবেন যে আমরা এর আগে বলেছি 2001 যখন হয়েছিল, এটা বাদুড় থেকে পাখি থেকে মানুষের মধ্যে, এবং যেটা মিডল ইস্ট ফ্লু যেটা মার্স ভাইরাসের অ্যাটাক ছিল, সেটা আপনারা আমরা বলেছি এর আগে যে এটাতে জেনেটিক মিউটেশন হওয়ার কারণে যখন মানবদের সংক্রমিত হয়েছে, তখন এই যে বর্তমান যে চাইনিজ যে স্টাডিটা যেটা ছিল, এইটাতে যে গঠনিক আছে, যে গঠন আছে, এখন কিন্তু একদম লেটেস্ট যে ভাইরাসটা আছে সেটাতে কিন্তু কোরিয়ান সায়েন্টিস্টরা যেটা দিয়েছেন তাদের থেকে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এইটাই হচ্ছে মিউটেশন। এই মিউটেশনটাই হচ্ছে বোঝার ব্যাপার। মিউটেশন যদি আমরা এই যে এখানে যে পরবর্তী চিত্র যেটা আছে, যে এই স্পাইক অর্থাৎ এই যে প্রোটিনগুলি এখানে আরো ভালো করে দেখানো আছে যে করোনা ভাইরাসের আরএনএ তে এই যে জায়গাটা এই পুরাটা আরএনএ হয়, এই স্পাইক প্রোটিন আর এবং আরএনএ এখানে পরিবর্তনটা হয়। এবং এই যে এই চিত্রগুলি দেখতে পাচ্ছেন, এটা স্মলার আরএনএ স্ট্যান্ডার্ড, এটা মানুষের শরীরের ভিতর গিয়ে চেঞ্জ হয়ে এটা এখন আমরা যদি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখি, ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমি এই জন্য আনলাম যে যখন আমাদের দেশে, আমাদের পৃথিবীতে ভাইরাস এর আগে যখন মহামারী যে হয়েছে, সেই মহামারীগুলির একটু ইতিহাস দেখলে আমাদের বর্তমান যে ইনফ্লুয়েঞ্জার যেটা আছে সেটা ভাইরাসটা, এই ভাইরাসের একটা দিক নির্দেশনা দিতে পারে। যেমন 1918 সালে স্প্যানিশ ফ্লু যেটা হয়েছিল প্যান্ডেমিক, এটাও কিন্তু সারা পৃথিবীব্যাপী ছিল, বিশ্বব্যাপী ছিল। সেখানে অ্যাটলিস্ট 50 মিলিয়ন ডেথস ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ 50 মিলিয়ন মানুষ সারা পৃথিবীতে মারা যায়। তখন এই প্রথম যে ভাইরাসটা, এটাতে তখন ছিল কিন্তু H1N1 ভাইরাসটা। পরবর্তীতে যেটা, সেটা 1957 সালে এশিয়ান ফ্লু প্যান্ডেমিক হয়, অর্থাৎ আপনার যে 57 সালে এশিয়ান ফ্লু, এই যে এখানে আরেকটা প্যান্ডেমিক অ্যাটাক হয়, ভাইরাস অ্যাটাক হয়,
এই ফ্লুটার থেকে 1.1 মিলিয়ন ডেথস ওয়ার্ল্ডওয়াইড, অর্থাৎ এর আগের প্যান্ডেমিক অ্যাটাকের চেয়ে পরবর্তীতে এটা প্যান্ডেমিক কথার অর্থ হলো বিশ্বব্যাপী। প্যান্ডেমিক মানে হলো আমরা সারা পৃথিবীব্যাপী বা সারা বিশ্বব্যাপী, এটা ইংরেজি টার্ম। আমি আমি যদি যারা সায়েন্সের ছাত্র না তারা একটু বুঝতে সমস্যা হতে বাংলায় বলছি। প্যান্ডেমিক কথার অর্থ হলো বিশ্বব্যাপী। আমরা এই যে ভাইরাস যে মহামারী যে আক্রমণগুলি হয়, ভাইরাসের যে মহামারী লাগে, এইটা 3 ধরনের হতে পারে। একটা হলো স্পোরাডিক, যেখানে যে কোনো জায়গায় একটা ছোট্ট পপুলেশনে কোনো দেশের বা কোনো দেশের একটা জেলায় ডিস্ট্রিক্টে এরকম হতে পারে, অথবা এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এই আগের যে ফ্লুগুলি ছিল, অর্থাৎ প্রথম যে ফ্লু অ্যাটাকটা হয় সেটা ছিল 1918 সালে স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক ছিল। এরা বৈশ্বিক সারা পৃথিবীতে আক্রান্ত হয়। 1957 সালে এশিয়ান ফ্লু ছিল, সেটাও সারা পৃথিবীতে আক্রান্ত হয়। 1948 সালে হংকং প্যান্ডেমিক নামে আরেকটি ফ্লু অ্যাটাক হয়, যেটা আমরা এর পরবর্তীতে এটা ছিল 1968-এ, অর্থাৎ 1968 সালে হংকং প্যান্ডেমিকটা হয়। এই হংকং প্যান্ডেমিকে তখন কি হয়, 1 মিলিয়ন ডেথ ওয়ার্ল্ড, অর্থাৎ প্রায় 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষে 1 মিলিয়ন দিতে হয়, তাহলে 10 লক্ষ লোক এই হংকং প্যান্ডেমিকে মারা যায় 1968 সালে। এর পরবর্তীতে 2009 সালে যেটা হয় সেটা হলো সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লুটা প্যান্ডেমিক হয় এবং এটা হয় সাধারণত এবং ফার্স্ট অফ দ্য ইয়ার 1 বছরের মধ্যে হয় এবং সেটাতে প্রায় 5,75,400। এটা দুইবার হয়, দুইবার এই অ্যাটাকটা, সোয়াইন ফ্লু অ্যাটাকটা দুইটা ওয়েভে হয়। ওয়েভ মানে হলো একটা, এখন আমাদের যেমন প্যান্ডেমিক যেটা চলছে করোনা ভাইরাসের ক্ষেত্রে, এটা কিন্তু প্রথম অ্যাটাক। এটা সিভিয়ারিটি এবং ভিরুলেন্স, অর্থাৎ আক্রমণাত্মক ক্ষুরোধারের সাথে এই ভাইরাসের চরিত্রের যে আক্রমণের ভাগ, তার উপর ভিত্তি করে এটা ঢেউয়ের মতো, অর্থাৎ আমরা যে এর আগে বলেছিলাম যে বেল সিস্টেম, প্রথমে একটা অ্যাটাক হয়, সেটা একদম পিকে চলে যায়, পিকে যাওয়ার পরে আবার এটা ডিক্লাইন করে এবং যদি আবারও আক্রমণ হয় তখন সেটাকে বলে সেকেন্ড ওয়েভ। এইটা 2009 সালে যে সোয়াইন ফ্লুটা হয়েছিল সেটা এরকম দুইটা ওয়েভ ছিল। প্রথম ওয়েভে 1,51,000 মানুষ মারা যায়, আবার দ্বিতীয় ওয়েভে অর্থাৎ নেক্সট প্যান্ডেমিকে এসে 5,75,000 মানুষ পৃথিবীতে মারা যায়। এখন এই ফ্লু ভাইরাসটা আমরা যেটা বলছি, এটা ছিল নর্মাল কোল্ড, কমন কোল্ডের ভাইরাস। অর্থাৎ আমরা যদি নর্মাল আমাদের যে H1N1 ভাইরাস, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা আছে সেটা এবং ফ্লু অ্যাটাকটা নিয়ে আমরা যদি এইটার গবেষণাটা দেখি, তাহলে আমরা একটা প্রজেকশন বা ধারণা করতে পারবো যে করোনা ভাইরাসের পরিণতিটা কি হতে যাচ্ছে। এটা যদি ফ্লু ভাইরাসের অনেকগুলি গঠন আছে, যেমন করোনা ভাইরাসের এরকম স্পাইকি গঠন আছে। এটা যারা ভিরুলেন্স হিউম্যান, এই ভাইরাসটা এইটা মানুষের মধ্যে প্রথমে যখন একটা অ্যাটাক হয়, ভাইরাল মহামারী, অর্থাৎ ভাইরাসের দ্বারা যে মহামারী সংক্রমিত রোগ হয়, রোগ সংক্রমণ হয়, সেইটা প্রথমে আমি যেটা বললাম যে প্রথমে প্রাণী থেকে, সাধারণত বাদুর থেকে, বাদুরের দেহে, বাদুর হচ্ছে একমাত্র প্রাণী যারা এখন পৃথিবীতে যত স্তন্যপায়ী প্রাণী আছে, অর্থাৎ যারা ম্যামালস আছে, যারা বাচ্চা দেয় এবং দুধ খায়, বাদুর হচ্ছে তাদের মধ্যে 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/5 অফ দি মোস্ট ম্যামালস, অর্থাৎ যারা বাচ্চা তৈরি করে, অর্থাৎ ডিম দেয় না, বাচ্চা পারে আবার দুধ খায়, স্তন্যপায়ী প্রাণী আমরা যেটাকে বলি। এইটার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা কিন্তু বাদুরের, এবং বাদুরের ভিতরে এই ভাইরাসগুলি সাধারণত বাদুরের দেহ থেকে অন্য একটা প্রাণীতে আসে, যেহেতু মানুষ সরাসরি বাদুরের কন্টাক্টে খুব কমই যায়। তারপরেও এটা হোস্ট হিসাবে আরেকটা মাধ্যম না থাকলে এটা মানব দেহে আসতে পারে না। ঠিক আমরা এটা বুঝতে পারি যে ভাইরাসটা এটা প্রথমে মানুষের মধ্যে ঢোকার পর একটা পরিবর্তন হয় এবং ইন্টারমিডিয়েট যেটা থাকে সেটা বার্ড, অন্য একটা পাখি অথবা শুকুর পিগ মানে হলো শুকুরের দেহের মধ্যে এই যে পরিবর্তনটা হয়, পরিবর্তন হয়ে ভাইরাসের কিন্তু এই গঠন কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যায়। এইটা যদি আবার মানুষের দেহের মধ্যে প্রবেশ করে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেমন হিউম্যান বডিতে যেটা প্রবেশ করলো আর পাখি থেকে যেটা এসে প্রবেশ করলো, এটা কিন্তু মানুষের শরীর ভিতরে গিয়ে আর একটা মিউটেশন হয়,
দুইটা একসাথে মিলে যায়, এই দুইটা ভাইরাস অর্থাৎ হিউম্যানের মধ্যে, মানুষের মধ্যে যেটা ছিল পাখি, অন্য পাখি থেকে যেটা আসলো, এই দুইটা একসাথে মিলে গিয়ে নতুন আর একটা চরিত্রের ভাইরাস তৈরি করে। এই ভাইরাসটা কিন্তু ফ্লু ভাইরাসের ক্ষেত্রে, এইটা মডেলটা যেটা আছে এটা কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু। তার কারণ করোনা ভাইরাসের এই ডিটেলস ইনফরমেশনটা কিন্তু আমরা এখনো পাইনি বা এখন আমাদের কাছে আসেনি, যেহেতু মহামারীটা কন্টিনিউয়াসলি চলছে। তো এখন এই যে আমি যেটা বলতে চাই মিউটেশন বা পরিবর্তন বা চরিত্রের রূপভেদ করা, কেউ যদি একটা মানুষ যদি বোরকা পরে মেয়ের মতো যায়, তাহলে কিন্তু আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না এটা কি আছে, যে যদি মুখ টুক ঢাকা থাকে। সেরকম আবার যদি কেউ দাড়ি মুছ লাগে যদি ছেলে মানুষের মতো হতে চায়, তাহলে আপনি কিন্তু কনফিউজ হয়ে যাইতে পারেন যেটা ছেলে না মেয়ে মানুষ। সেই ক্ষেত্রে এই যে যেটা বললাম, এটা মানুষের শরীরে ঢোকার পরে এটা মিউটেশন আরেকবার হয়, হওয়ার পরে দুইটা ভাইরাস মিলে দেখা যাচ্ছে আরেকটা নতুন চরিত্রের ভাইরাস তৈরি করে। নতুন চরিত্রের ভাইরাসটা কিভাবে করে সেটা একটু দেখে দিচ্ছি। এটা যদি আমরা বললাম যে আমাদের যে নর্মাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা আছে সেটা এরকম হিউম্যান পোর্শন, অর্থাৎ হিউম্যান পোর্শন এবং HN, এই যে এই H আর N যে আমরা বলি কি কারণে, সেটা হলো এইটার কারণ যে দুইটা ভাইরাস বা মানুষের দেহের মধ্যে এবং প্রাণী দেহ থেকে এসে দুইটা যখন মিলে একটা আরেকটা ভাইরাস তৈরি করে, ওই জন্য হিউম্যান এইচটা দিয়ে আমরা বলি হিউম্যান পার্টটা, এবং N1 কে আমরা দিয়ে বলি প্রাণীর আরেকটা অ্যানিমেল পার্টটা, অর্থাৎ নতুন যে ভাইরাসটা আসলো এইটা অ্যামালগামেট হয়, এটার সাথে এটা মিউটেশন হয়। মিউটেশন হলে H1N1 যে ভাইরাসটা, অর্থাৎ আমরা ইনফ্লুয়েঞ্জার ভাইরাস যেটা বলি, এই জন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের, ফ্লু ভাইরাসের কিন্তু স্পেসিফিক যে প্রতিষেধক বা টিকা সেটা কিন্তু এখন পর্যন্ত তখন পাওয়া যায় নাই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে অ্যান্টিবডি, ফ্লু ফাইটিং অ্যান্টিবডি, অর্থাৎ যে মানুষের দেহে যখন ভাইরাসটা প্রবেশ করার পরে দুইটা মিলে একটা নতুন চরিত্র হওয়ার ফলে এটাকে ফাইট করতে নতুন অ্যান্টিবডির প্রয়োজন হয়। অর্থাৎ দ্যাট মিনস যে মিউটেশন হওয়ার কারণেই কিন্তু আমরা এই যে ইনফ্লুয়েঞ্জাতে বারবার আক্রান্ত হই। এটার সাথে যদি নর্মাল হিসাবে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে কিন্তু মানুষ যে আমরা সিজনাল ফ্লুতে ভুগি, অর্থাৎ গরমকাল এবং শীতকালের শুরুতে এবং ট্রানজিশন পিরিয়ডে আমরা যে পরিবর্তনটা পাই, সেইটা এই পরিবর্তন হয় বিধায় জন্য আমরা কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে বারবার আক্রান্ত হতে পারি এবং হই। সেই জন্য এটা বোঝানোর জন্য এটা বলে, এইটা যে বারবার যে আক্রান্ত হয় সেটা খাওয়ার কারণটা হলো এটা, যে এইটা যেহেতু আগে ছিল ভাইরাস, সেখানে আমাদের মেমোরি রিড করার যে ক্ষমতা ছিল, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স মেকানিজমের, ইমিউনিটির যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে মেমোরিটা ছিল, সেটা যখন এই ভাইরাসটা মিলে নতুন হিউম্যান এবং পার্ট মিলে দুইভাবে H এবং N করে আসে, এটা যখন মিউটেশন হয়ে আসে, তখন কিন্তু আমাদের শরীরের ওই পার্টটা এটাকে ডিফেন্স করতে পারে না, অর্থাৎ রিকগনাইজ করতে পারে না। যদি পরিচিত চিনতে না পারি তাহলে কিন্তু আমি শুট করতে পারবো না বা ওকে আমি মারতে পারবো না। এই যে ভিডিও গেমস গুলি আমরা ছোট বাচ্চারা খেলে, ঠিক এরকমই আর কি, যে ওর যতক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারছি ততক্ষণ কিন্তু আমি শুট করতে পারছি না। তাই সেজন্য এই পরিবর্তনটা এভাবে হয়ে আমাদের ফ্লু ভাইরাসটা এভাবে নতুন ভাবে পরিবর্তন হয়ে আমাদের একটা নতুন ভাইরাসের জন্ম দেয়। এই জন্য আমরা বারবার একই সাথে যখনই এটা চরিত্র চেঞ্জ করে ফেলে, আমরা এই এখানে তিনটা ভাইরাস দেখতে পাচ্ছি, যে এখন আমরা ফ্লু ভাইরাস যদি মানুষের দেবে, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জাতে যেটা হয়েছে, করোনাটা ঠিক এইরকমই আসার কথা, সেটা আমরা কতদূর পর্যন্ত এসেছি সেটা আমরা এরপরে গিয়ে বললে পরে এটা ক্লিয়ার হয়ে যাবে। তখন যখন যে রূপটা চেঞ্জ হলো, অর্থাৎ মিউটেশন যে হলো, মিউটেশন হওয়ার পরে এই যে যদি আমাদের আগের যে যেটা প্রতিষেধক তৈরি করা ছিল, ভ্যাকসিন যেটা তৈরি করা ছিল, সেটা কিন্তু তখন এটাকে রিড করতে পারে না। রিড করতে না করার কারণে এই যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনের কার্যকারিতা কমে আসে। অর্থাৎ আমরা যে ফ্লুতে, ইনফ্লুয়েঞ্জাতে যে আক্রান্ত হই, সেটা থেকে আমরা আক্রান্ত হইলে সেটা আমরা ওই বারবার জ্বরে আক্রান্ত হই। এই সমস্যার সমাধান করতে গিয়ে দেখা গেল যে ইউনিভার্সাল ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তৈরি করা হয়। অর্থাৎ যত রকমের, আমি যে আগের যেটা দেখিয়েছিলাম যে চেঞ্জটা হয়, অর্থাৎ আমরা যে এরকম একটা ভাইরাস, এরকম আরেকটা ভাইরাস, এটা যদি অ্যান্টিজেন এটা যদি এটা মিউটেশনের পরে এই একটা চরিত্র এরকম তৈরি হয়েছে, আর একটা ভাইরাসের এরকম চরিত্র হয়েছে। এখন আমরা যদি আগের প্রতিষেধক বা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে যাই, তাহলে কিন্তু সবগুলোই ভাইরাসকে রিড করতে পারবে না, মরবে না। এই জন্য ইউনিভার্সাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তৈরি করা হয়। ইউনিভার্সাল ভ্যাকসিন তৈরি করার ফলে
ওই ইনফ্লুয়েঞ্জার H1N1 ভাইরাসের যে জেনোমিক স্ট্রাকচারগুলি আছে সেগুলি রিড করতে পারলে আর এই আক্রমণটা করতে পারে না। এবং পরবর্তীতে এই যে আমি আপনাদেরকে যেটা দেখালাম যে পরবর্তীতে এই যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন 3 রকম তৈরি করা হয়। 15-16 সালের জন্য, অর্থাৎ আগের যে মহামারী ছিল তার জন্য একরকম, 16-17 সালে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আবার চেঞ্জ করা হয় এবং 2017 এবং 2017 এবং 18-তে এই নতুন করে আবার মিউটেশনের ভ্যাকসিন তৈরি করা হয়। এখন আসুন যে আমাদের করোনা ভাইরাসের ভবিষ্যৎটা কি হবে, যা কোন পর্যায়ের দিকে যাচ্ছে। করোনা ভাইরাসের আমাদের যেহেতু এই টিকা নাই, প্রতিষেধক নাই, কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগও ওইভাবে কাজ করছে না, যেহেতু এটা নতুন ভাইরাস, যার জন্য এখন আমরা সবাই প্রত্যেকটা পৃথিবীর সবগুলি গবেষণাগারী যাদের বায়োসেফটি 4 ল্যাব আছে বা যাদের এই ধরনের মলিকুলার লেভেলের যাদের গবেষণা আছে, যেমন অক্সফোর্ডেরটা আমি বলতে পারি, তারা তড়িঘড়ি করে এখন আমাদের আগের যে ভাইরাস তৈরির যে প্রতিষেধক তৈরির যে স্টেপ ছিল সেটা কিন্তু এখন মানা সম্ভব হচ্ছে না। তার কারণ হলো আমাদের প্রচুর মানুষ মারা যাচ্ছে, টিকাটা আগে দরকার। এই জন্য এনিমেল মডেল পুরাটা কিন্তু ট্রায়াল দেওয়া সম্ভব হয় না। মাইন্ড এটা আমাদের আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং আমাদেরকেও সেটা মাথায় রাখতে হবে। লক্ষণীয়, তারা দ্রুত গতিতে টিকা প্রতিষেধক আবিষ্কার করার কারণে সবভাবে সবগুলি মেনটেন করে যাওয়া যাচ্ছে না। তবে অক্সফোর্ডের গবেষণাগারে, অক্সফোর্ডের যে প্রফেসররা ওনারা যে আছেন তারা বলছেন যে আমাদের যে ভ্যাকসিনে আমরা তৈরি করতে যাচ্ছি, হিউম্যান ট্রায়াল চলছে, সেটা প্রায় 80% কাভার হবে। এখন আমরা যে দেখলাম যে করোনা ভাইরাসের যে মিউটেশনগুলি হয়েছে সেটা এইটা দিকে থাকতে পারবে কি পারবে না, এইটা এখন এই আগামী দিনগুলি বলে দেয়। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে এটার আমরা একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে। যদি পরিবর্তন করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো থেকেই যায়, তাহলে পৃথিবী থেকে করোনা ভাইরাস যেতে কিন্তু অনেক সময় লাগবে এবং এটা যদি জেনেটিক চরিত্র যদি চেঞ্জ করতে থাকে তাহলে ভ্যাকসিনেরও চেঞ্জ করার প্রয়োজন হইতে পারে, সেটা পরবর্তীতে। এখন এই যে করোনা ভাইরাসের যে এখন বর্তমান পর্যায়ে, এখন আমাদের ট্রিটমেন্টটা কি হতে পারে, সেটার নতুন ডেভেলপমেন্টগুলি কি হয়েছে সেটা আমরা আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। এখন আমরা যেটা দেখতে, যেমন আমরা আজকে বললাম যে অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডেসিভির সেটা ইউএস FDA অ্যাপ্রুভ করেছে। তাদেরকে ব্যবহারের সাময়িক অনুমোদন পত্র দিয়েছে, কনফার্ম এখনো অফিসিয়াল কনফার্মেশন দেওয়া হয়নি, তার কারণ এটা RCT বা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালটা সম্পূর্ণ হয়নি। যেভাবে করা হয় এটা করার পরে তাহলে দেওয়া যেতে পারে, কিন্তু রেমডেসিভির যে কাজ করছে এটা তারা বোঝাই যাচ্ছে এখানে যখন যে, কিন্তু সেটা আক্রান্ত পেশেন্টের ক্ষেত্রে, সুস্থ মানুষকে যদি এই অ্যান্টিভাইরাল ড্রাগ দেয় তারা কিন্তু তার ক্ষতি হতে পারে। সুতরাং এই ড্রাগগুলি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না। এখন আমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হলো যে আমাদের যারা পৃথিবীতে আমরা আছি, তার সুখবর যেটা হলো যে এখন যে আক্রান্ত হয়ে মানুষ যে সুস্থ হচ্ছে, ব্রিটিশে অর্থাৎ ইংল্যান্ডে, ইউকেতে, তাদেরকে এই যে ফ্লুইডটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে গোল্ডেন কালার জন্য, এটাকে বলা হচ্ছে গোল্ডেন ফ্লুইড। অর্থাৎ যে সমস্ত মানুষ বা যে সমস্ত পার্সন যারা COVID-19 আক্রান্ত হয়েছিল, তারা এই যে ভাইরাল ইনফেকশনের ভাইরাসের এগেইনস্টে যুদ্ধ করে, অর্থাৎ তাদের অ্যান্টিবডি, তাদের ইমিউন সিস্টেমটা যুদ্ধ করে জয়লাভ করে যখন চলে এসেছে, তখন এই যারা বিজয়ী, অর্থাৎ যারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে যারা সম্মান করি, ঠিক সেরকম একটা ব্যাপার যে যারা এই যুদ্ধে জয়লাভ করেছে তাদের দেহের রক্তের মধ্যে কিন্তু এই COVID-19 ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে। যেহেতু আমরা অ্যান্টিবডিকে আইসোলেট করে, আলাদা করে তৈরি করা, এটার জন্য বায়োসেফটি ল্যাব 4 এর মতো অনেক ব্যয়বহুল গবেষণার প্রয়োজন পড়ে বা ব্যয়বহুল প্রসিডিউর অবলম্বন করার প্রয়োজন পড়ে। সেইটাকে ওভারকাম করার জন্য সহজ একটা পদ্ধতি ছিল, যারা সুস্থ হয়েছে তাদের রক্তে ওই অ্যান্টিবডি তৈরি হয়েছে অলরেডি। এই জন্য তাদের যদি ব্লাডটাকে, অর্থাৎ তাদের দেহ থেকে রক্ত নিয়ে রক্ত কণিকাগুলি ফেলে দিয়ে, এই যে প্লাজমা আমরা যেটা বলি যে রক্ত কণিকার মধ্যে থেকে রক্ত কণিকা এবং রক্ত রস, এই দুইটা হচ্ছে আমাদের রক্তের পার্ট। রক্তের কণিকাগুলি আমরা যদি মেশিনে, সেন্ট্রিফিউজ মেশিনে আলাদা করতে পারি, করে
রক্ত রস এবং রক্ত কণিকা আলাদা করে রক্ত রসটা যদি, অর্থাৎ আমরা সাইন্টিফিক্যালি এটাকে বলা হয় প্লাজমা, এই প্লাজমাটা যদি আমরা সংরক্ষণ করি, ওর ভিতরে কিন্তু ওই কোভিড-19 এর এগেইনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছিল সেটা আছে। সেজন্য যে আক্রান্ত পেশেন্ট অর্থাৎ সুস্থ হয়ে চলে গেছে, তাকে যদি ব্লাড ডোনেট করা হয়, তার থেকে যদি ব্লাড নিয়ে প্লাজমা আলাদা করে যদি যে অসুস্থ পেশেন্ট তাকে যদি দেওয়া হয় স্যালাইন হাতে, তাহলে তারা কিন্তু সুস্থ হয়ে যাবে। এই জন্য ইউনাইটেড কিংডমে তারা এই প্লাজমা ব্যবহারের অনুমোদন দিয়েছে, এবং তারা হাসপাতালগুলিতে এখন এই গোল্ডেন ফ্লুইড হিসাবে যে যারা সুস্থ হয়েছে তাদের রক্ত রসটা তারা চিকিৎসা করার জন্য যারা অসুস্থ আছে তাদের মধ্যে প্রয়োগ করছে, এবং তারা যেন ওই অ্যান্টিবডি দিয়ে যদি এই করোনা ভাইরাসকে করতে পারে, ডেট করে দিতে পারে, তাহলে কিন্তু মানুষ তাড়াতাড়ি, অর্থাৎ ওই পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এইটাই হলো আজ লেটেস্ট ডেভেলপমেন্ট। এই রেমডেসিভির যে অ্যান্টিভাইরাল প্রোডাক্টটা আছে সেটা কিন্তু আপনার তৈরি করা হয়, এই ওষুধটা ইনফিউশন অর্থাৎ স্যালাইনের মাধ্যমে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, পেশেন্টের উন্নতি হচ্ছে। তা আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। পরবর্তীতে আমরা বায়োসেফটি ল্যাব, যে বায়োসেফটি 1, 2, 3, 4 এই ক্যাটাগরি ল্যাব এবং কিভাবে সেখানে কাজ করা হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং আজকে গত 2 দিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকান ফেডারেল FBI, যেটা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা অনেকগুলি সার্চ করে গবেষণা করে বলেছে, ইনভেস্টিগেশন করে বলেছে যে এটা আসলে মানব সৃষ্ট ভাইরাস না, এটা ল্যাবে তৈরি হয়েছে। এবং আজকে ফ্রান্সের বিজ্ঞানীরা তারাও এটাকে অ্যানালাইসিস করে অর্থাৎ গবেষণা করে বলেছে এটা আসলে এই ভাইরাসটা ল্যাবরেটরিতে তৈরি করা না, এটা প্রাকৃতিকভাবে হয়েছে। ল্যাবরেটরিতে তৈরি করে একদম এ পর্যন্ত একটা ভাইরাসকে তৈরি করা গেছে, সেটা হলো পোলিও ভাইরাস, এবং সেটা সিনথেটিক করা হয়েছে। এইটাই বাকি যে এর পরবর্তীতে আমরা এই যে কেমিক্যাল বা জীবাণু সন্ত্রাস বা বায়োলজিক্যাল উইপেন এবং বায়োসেফটি এইটা নিয়ে আলাপ করব। এই আলোচনা আমরা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। পরিশেষে আমাদের একটি আবেদন, এবং যারা সবাই আছেন তাদেরকে বলবো যে বারবার করে সাবান দিয়ে হাত ধুন, পার্সোনাল হাইজিন মেনটেন করেন, যে সমস্ত খাবারের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আসে সেগুলি বেশি বেশি করে খান, এবং যাদের অন্তত পক্ষে দিনে একবার করে সাবান দিয়ে গোসল করেন। তার কারণ আপনারা জানেন যে ভাইরাসটা যদি শরীরে থাকে তাহলে সাবান ইউজ করলে সেটা গলে যায়। এবং আমাদের সামাজিক দূরত্ব মেনে চলে আমরা, এবং পরিশেষে আমরা অনেক বড় বৃহত্তর জাতি, পপুলেশন আমাদের অনেক বড়, সেই তুলনায় অনেক কিছুই আমাদের নাই। এই জন্য সবাইকে মানুষের জন্য, জীবনের জন্য সবাইকে হেল্প করি, এই আবেদন রেখে আমাদের আজকে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।